যে আমরা টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা। তোমাদের স্পেসিমেনও দেখানো হবে। তো আচ্ছা, এবারে ব্রেস্ট কার্সিনোমা সম্বন্ধে আগে যেটা আলোচনা করতে চাই, দেখি তোমরা তো পড়েছো, থিওরিতে নিশ্চয়ই পড়েছো। রিস্ক ফ্যাক্টরগুলো আগে আমরা আলোচনা করি। বলো রিস্ক ফ্যাক্টর কি কি হয়, বলো, দেখেও বলো, এছাড়া না দেখেও যা যা আছে। আচ্ছা, এখানে যে লেখা আছে 1% ইনসিডেন্স, ছেলেদের যেটা হয় সেই ডিজিজটাকে কি বলে, সেই প্যাথোলজিটাকে কি বলে, মানে কি হয় ছেলেদের ক্ষেত্রে? যদি না 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 আমি মানে মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয় ব্রেস্ট কার্সিনোমা, ছেলেদের ক্ষেত্রে যদি নিওপ্লাজম হয় সেটা কি কি বলা হয়? টার্মটা জি দিয়ে শুরু, একটু ক্লু। হ্যাঁ, একদম ঠিক, গাইনেকোম্যাস্টিয়া। তো সেটাতে আমরা লাস্টে আসব। এখন যেটা, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এজ একটা ফ্যাক্টর। তো বয়স্কদের কার্সিনোমাটা বেশি হয়, আর ছোট যারা অল্প বয়সী ফিমেলদের একটা নিওপ্লাজম হয়, যেটা কিন্তু ম্যালিগনেন্ট নয়। কার্সিনোমা তো ম্যালিগনেন্ট, তো যেটা বেনাইন একটা কন্ডিশন আছে যেটা ইয়াং ফিমেলসদের ক্ষেত্রে হয়, সেটা কি, নাম কি? হ্যাঁ, একদম ঠিক বলেছো, ফাইব্রোঅ্যাডিনোমা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, যেটাতে দেখা যাচ্ছে যে আর্লি মেনার্কি বা লেট মেনোপজ, নালিপ্যারাস উমেন, মানে যাদের those who have not given birth to any child, late pregnancy, বা ফ্যামিলিতে যদি কারোর হিস্ট্রি থাকে, কারণ এটাতে একটা জেনেটিক ফ্যাক্টর ইমপ্লিকেশন আছে। আচ্ছা, এবার জিনসের ক্ষেত্রে জিজ্ঞেস করছি যে বলো তো কি কি জিন এতে ইনভলভ হতে? BRCA1, BRCA2, BRCA1, হ্যাঁ একদম ঠিক, BRCA1, BRCA2, এগুলোকে আমরা ব্র্যাকা বলি, BRCA1, BRCA2, এই জিন্সগুলো ইনভলভ। আচ্ছা, এইগুলো হচ্ছে সব রিস্ক ফ্যাক্টর। অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া, মানে ধরো পেশেন্ট একটা লাম্প কমপ্লেন করেছে, তখন তার একটা এফএনএসি হলো বা কোর বায়োপসি হলো, তো দেখা গেল যে হাইপারপ্লাসিয়া, অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া। অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া মানে কি বলো? হাইপারপ্লাসিয়া মানে কি? এক্স্যাক্টলি, নাম্বার অফ সেলসটা বেশি থাকে। আর অ্যাটিপিক্যাল মানে কি? হ্যাঁ, টিপিক্যাল হচ্ছে যেটা নরমালি আমরা পাই, অ্যাটিপিক্যাল মানে হচ্ছে যেটা একটু বড়, অন্যরকম, নিউক্লিয়াসের ফিচার্স গুলো একটু আলাদা, হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াস থাকতো, সেলের সাইজটা বড় হলো, সেগুলোকে বলে অ্যাটিপিক্যাল, মানে যেটা টিপিক্যাল নয়, নরমাল নয়, অ্যাটিপিক্যাল। তো সেক্ষেত্রেও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, যে পরে ওই হাইপারপ্লাসিয়া থেকে কিন্তু ম্যালিগনেন্সি হতে পারে। এছাড়া পোস্ট মেনোপজাল হরমোন থেরাপি, ব্রেস্ট ডেনসিটি আর রেডিয়েশন এক্সপোজার, যদি কোনো কারণে কোনো রেডিয়েশন এক্সপোজার হয় সেক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, এছাড়া ডায়েট, ওবেসিটি, ব্রেস্ট ফিডিং, এনভায়রনমেন্টাল টক্সিনস, যেগুলো ইস্ট্রোজেনিক, ইস্ট্রোজেন যে হরমোনটা, সেটা কিন্তু ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এছাড়া টোব্যাকো অ্যান্ড সিগারেট স্মোকিং। তো আমরা মোটামুটি জানলাম যে হোয়াট আর দ্য মেজর রিস্ক ফ্যাক্টরস। একটা হচ্ছে হরমোনাল এক্সপোজার, যেটা হঠাৎ করে হয়, স্পোরাডিক। আরেকটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, যেটা বললাম যে ফ্যামিলিতে যদি মাদার বা সিস্টার কারোর থাকে, সেক্ষেত্রে এটা জেনেটিক্যালিও ডিজিজটা হয়। নেক্সট হচ্ছে, একটু আগে কথা বলেছি আমরা জিনসগুলো নিয়ে, BRCA1, BRCA2, P53, these are the most common genes which are involved in breast carcinoma. এবারে এইটা হচ্ছে একটা চার্ট, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে জিনসগুলো কিভাবে ফাংশন করে। সো আমরা ব্রেস্টের ক্ষেত্রে BRCA1, BRCA2টাই আগে জানবো, যে কোন ক্রোমোজোম, শুধু নাম্বারটা মনে রাখলেই হবে, চেষ্টা করবেন, না হলে ঠিক আছে। BRCA1 ক্রোমোজোম 17, BRCA2 ক্রোমোজোম 13। এগুলো হচ্ছে সবকিছু হচ্ছে রিলেটেড টু ডিএনএ ট্রান্সক্রিপশন। সো ট্রান্সক্রিপশন ডিএনএ is impaired, repair of double-stranded breaks, ubiquitination, transcriptional regulation. These are the functions. তো এখানে জার্মলাইন পয়েন্ট মিউটেশন হয়। তো
তো জার্মলাইন পয়েন্ট মিউটেশন, ডিলিশন অফ BRCA1 জিন, এটা থেকে হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সার এবং ওভেরিয়ান ক্যান্সারও হয় BRCA1 জিনে। আর BRCA2 জিনের ক্ষেত্রে মিউটেশন হলে হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সার, ওভেরিয়ান ক্যান্সার অ্যান্ড ক্যান্সার রিস্ক ইন মেল ক্যারিয়ার্স। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে HER2। HER2 স্ট্যান্ডস ফর হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 2। তো HER2 30% ব্রেস্ট ক্যান্সারে অ্যাম্প্লিফিকেশন মানে ওভার এক্সপ্রেশন, মানে অনেকটা মানে অ্যাডিটিভ এফেক্ট করে, সে কারণে ব্রেস্ট কার্সিনোমাতে এটা এফেক্ট করে। সো ওভার এক্সপ্রেশনের জন্য ডিজিজ রিকারেন্স অ্যান্ড ওয়ার্স্ট প্রগনোসিস। নেক্সট ইজ দ্য, যেটা একটু আগে বলেছিলাম, ইস্ট্রোজেনের একটা বিরাট ইম্প্যাক্ট আছে অন ব্রেস্ট কার্সিনোমা। সো পোস্ট মেনোপজাল উইমেনের ক্ষেত্রে স্পোরাডিক ক্যান্সার যেগুলো হয় সেগুলো ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ হয়। এই যে হরমোনসগুলো সিক্রিটেড হয় সেগুলো তো পিউবার্টি, মেনস্ট্রুয়াল সাইকেলে ব্রেস্ট গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। সেগুলো যে সাইকেল, যে প্রলিফারেটিভ সাইকেলসগুলো থাকে এগুলোতে ডিএনএ ড্যামেজ হয় এবং সেলস আর অ্যাট রিস্ক। আচ্ছা, যদি ইফ প্রি ম্যালিগনেন্ট অর ম্যালিগনেন্ট সেলস আর প্রেজেন্ট, দেন দ্য হরমোনস যদি কোনো কারণে মিউটেশন, জেনেটিক মিউটেশন বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এফেক্টে কোনো রকম যদি চেঞ্জেস হয় বডিতে, যদি প্রি ম্যালিগনেন্ট সেলস এসে যায়, সেক্ষেত্রে এই হরমোনস স্টিমুলেট দেয়ার গ্রোথ। হরমোনস থাকলে ইস্ট্রোজেন হরমোন দে স্টিমুলেট দ্য গ্রোথ অ্যান্ড টিউমার ডেভেলপমেন্ট হয়। তো ইস্ট্রোজেন মেটাবোলাইটের একটা বিরাট ইমপ্লিকেশন আছে, বিকজ ইট জেনারেটস ডিএনএ ড্যামেজিং ফ্রি র্যাডিক্যালস, ডিএনএ ড্যামেজিং ফ্রি র্যাডিক্যালসের জন্য হয়। নেক্সট হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার্স। 75% টিউমার্স ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট আর বাকিগুলো ইস্ট্রোজেন ইন্ডিপেন্ডেন্ট। তো ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সিতে টিউমার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো যেগুলো ER পজিটিভ, ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, ER পজিটিভ আর ইউজুয়ালি ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। আর যেগুলোতে ইস্ট্রোজেন রিসেপ্টর নেগেটিভ হয় সেটা ER নেগেটিভ বলা হয়। তো এই ব্রেস্ট কার্সিনোমা আমরা এবার ক্লাসিফিকেশনটা একটু দেখে নেব। তো তোমরা কি কি ধরনের কার্সিনোমার নাম জানো বলো? আর স্কোয়ামোস সেল জানো, আর অ্যাডিনোকার্সিনোমা জানো, বেসাল সেল কার্সিনোমা, নানা রকম সেলের নাম দিয়ে জানো। এবারে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা কিন্তু 95% ইজ অ্যাডিনোকার্সিনোমা। এবারে কার্সিনোমাটা ইনসিটু না ইনভেসিভ? ইনসিটু মানে কি? এক্স্যাক্টলি, বেসমেন্ট মেমব্রেনের ভেতরে আছে, সেটা হচ্ছে ইনসিটু। আর যদি এটা বেসমেন্ট মেমব্রেনের বাইরে যায় তাহলে তখন সেটা কিন্তু বেসমেন্ট মেমব্রেন ব্যারিয়ারটা যেই ব্রেক করে গেল তখন কিন্তু এটা ইনভেসিভ হয়ে যায়। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। সে ব্রেস্টের ক্ষেত্রে ইনসিটু হচ্ছে নিওপ্লাস্টিক সেলস, এটা ডাক্টটা লোবিউলের মধ্যে আছে উইদিন দ্য বেসমেন্ট মেমব্রেন, কিন্তু ইনভেসিভের ক্ষেত্রে ইট পেনিট্রেটস দ্য বেসমেন্ট মেমব্রেন and that is why it is called invasive. এবারে ইনভেসিভ আর নন ইনভেসিভ এর টাইপসগুলোর নামগুলো আমরা জানবো। প্রথমে নন ইনভেসিভটা বলি। নন ইনভেসিভ মানে যেটা বেসমেন্ট মেমব্রেনের ভেতরে আছে, দ্যাট ইজ ইন্ট্রাডাক্টাল, আর আরেকটা হচ্ছে লোবিউলার কার্সিনোমা। তার মানে একটা হচ্ছে ডাক্টাল কার্সিনোমা, একটা লোবিউলার কার্সিনোমা। ব্রেস্টে এইটাই আছে, একটা ডাক্টাল হয়। এবার ডাক্টাল DCIS, ডাক্টাল কার্সিনোমা ইনসিটু, সেটা তোমরা সবাই নাম শুনেছো। লোবিউলার কার্সিনোমা ইনসিটু সেটাও আছে, এটা হচ্ছে ইনসিটু মানে উইদিন বেসমেন্ট মেমব্রেন। আর ইনভেসিভ যেটা, সেটার আমরা যেটার নামগুলো আমরা একটু পড়ে নিই। ইনফিলট্রেটিং ডাক্ট কার্সিনোমা, NOS মানে নট আদারওয়াইজ স্পেসিফাইড। ইনফিলট্রেটিং লোবিউলার কার্সিনোমা, মেডুলারি, কলয়েড, প্যাপিলারি, টিউবুলার, অ্যাডিনয়েড সিস্টিক, সিক্রিটারি, ইনফ্ল্যামেটারি অ্যান্ড উইথ মেটাপ্লাসিয়া, এগুলো সবই হচ্ছে ইনভেসিভ। আর আরেকটা হচ্ছে নিপিলের প্যাজেটস ডিজিজ অফ দ্য নিপিল।
তো এই 3 রকম। তো এটা যদি তোমরা হালকা করে তোমাদের মনে থাকবে যে একটা হচ্ছে নন ইনভেসিভ, একটা হচ্ছে ইনভেসিভ, আর একটা হচ্ছে প্যাজেটস ডিজিজ। এবার প্রত্যেকটা কার্সিনোমার ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে একটা ইনসিটু কম্পোনেন্ট থাকে যেটা বেসমেন্ট মেমব্রেনের ভেতরে, আর বাইরে গেলে সেটা ইনভেসিভ হয়ে যায়। এবারে কার্সিনোমা ইন সিটু, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, ম্যালিগন্যান্ট ক্লোনাল পপুলেশন লিমিটেড টু ডাক্টস অ্যান্ড লোবিউলস বাই দ্য বেসমেন্ট মেমব্রেন। আচ্ছা, এই যে তোমাদের আজকে অনেক কটা স্পেসিমেন আছে ব্রেস্ট কার্সিনোমার, কিন্তু স্পেসিমেন দেখার পর তোমাদের তো স্যার ম্যাডামরা থিওরিতে চলে যাবে, তাই জন্য আজকে আমরা থিওরিটা একটু রিক্যাপিচুলেট করে নিচ্ছি যাতে তোমাদের ভাইভা কোয়েশ্চেন্সগুলো ইজি হয়। তো কার্সিনোমা ইন সিটু, এটা তোমরাও বললে, উইদিন দ্য বেসমেন্ট মেমব্রেন। ডিসিআইএস, ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, এখানে ম্যামোগ্রাফিতে ক্যালসিফিকেশনস দেখা যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং যে ক্যালসিফিকেশনস দেখা যায়, and it spreads through ducts and lobules and involves lobules, acini, and it appears as small ducts. নেক্সট হচ্ছে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, ডিসিআইএস এর 5টা কম্পোনেন্ট আছে: কমেডো কার্সিনোমা, সলিড, ক্রিব্রিফর্ম, প্যাপিলারি, মাইক্রোপ্যাপিলারি। ঠিক আছে, এবারে সলিড মানে কি হতে পারে, তোমাদের কি আইডিয়া আছে শুনি? সলিড মানে সেল, এগুলো তো সব সেলিউলার অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করে। প্যাপিলারিটা কি বলতে পারবে? ফিঙ্গার লাইক প্রজেকশনস উইথ আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটা প্যাপিলারির ক্ষেত্রে, মানে সব কার্সিনোমাতেই দেখবে প্যাপিলারি একটা টাইপ থাকে, তো প্যাপিলারিতে সেটা কিন্তু কমন। এটাও বললো ফিঙ্গার লাইক গ্রোথ প্রজেকশনস থাকে, কিন্তু তার সঙ্গে আরেকটা কম্পোনেন্ট থাকে, সেই যে গ্রোথটা তার মধ্যে ফাইব্রোভাস্কুলার কোর থাকে। এই কথাটা মনে রাখবে, ফাইব্রোভাস্কুলার কোর। আর সলিড সাধারণত শীটসে থাকে, মানে একটা শীটের মধ্যে প্রচুর সেলস থাকে। আর ক্রিব্রিফর্ম মানে কি বলো দেখি? ও শুধু বলছো, তোমার নাম কি? সাগর। অন্য কেউ বলো, আজকে মেয়েরা বলছো না কেন, তোমরা বলো। ক্রিব্রিফর্ম মানে কি বলো? তনিষ্ঠা, উর্মিমালা বলো। ক্রিব্রিফর্ম যদি আমরা মানে বোঝানোর জন্য বলছি, ছাঁকনি যেরকম হয় সেই রকম ভাবে সেলসগুলো অ্যাসিনাইয়ের মতো অ্যারেঞ্জ করা, ছাঁকনির মতো। ঠিক আছে, সেলসগুলো, এরপরে আমরা ছবি দেখব সেটা। আর মাইক্রো প্যাপিলারি হচ্ছে প্যাপিলারি ফর্মটাই ছোট আকারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কমেডো কার্সিনোমা, শীটস অফ প্লিওমরফিক সেলস, হাই গ্রেড হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াই। এই যে শীট পরপর পরপর প্রচুর সেলস থাকবে, আর হাই গ্রেড হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াই থাকবে। নেক্রোসিস দেখতেই পাচ্ছ, পিঙ্কিশ এরিয়াটা, নেক্রোসিস মানে সেলস আর নট ভায়াবল। তো নেক্রোটিক সেলস মেমব্রেন থাকবে, আর এক্সটেন্সিভ লিশনস থাকবে। এটা হচ্ছে কমেডো কার্সিনোমা। নেক্সট কামিং টু এই প্যাটার্নটা হচ্ছে ক্রিব্রিফর্ম টাইপের, ছাকনির মতো প্যাটার্নটা, যেটাতে ইন্ট্রাএপিথেলিয়াল স্পেসেস আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড রেগুলার ইন শেপ। এখানে সেলসগুলো হচ্ছে মোনোমরফিক। আচ্ছা, প্লিওমরফিক মানে কি বলো তো? সাগর বলো, প্লিওমরফিক মানে কি? মোনোমরফিক মানে কি, প্লিওমরফিক মানে কি? হ্যাঁ, আর মোনোমরফিক সেম টাইপ, সিমিলার টাইপ। তো মোটামুটি ম্যালিগনেন্সিতে আমরা দেখতে পাই প্লিওমরফিক সেলসই বেশি থাকে। ঠিক আছে, প্লিওমরফিক সেলস থাকে। আচ্ছা, ম্যালিগনেন্স সেলের একটা টিপিক্যাল ডেসক্রিপশন আছে, তমাল বলো দেখি, বলতে পারবে? মানে ধরো একটা ম্যালিগনেন্ট সেল, সেটা যে কোনো কার্সিনোমার ক্ষেত্রে ইন জেনারেলাইজড আমি বলছি, তুমি ডিসক্রাইব করো একটা ম্যালিগনেন্ট সেল কি হতে পারে। সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস, এক্স্যাক্টলি, ভেরি গুড। আর না, ওটা না, বলো তোমরা, বলো, চেষ্টা করো, প্রত্যেকে একটা একটা করে পয়েন্ট।
শোনো, ও যেটা বললো সেই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা ইনক্রিজড হয়, মানে নিউক্লিয়াসের সাইজটা অনেকটা বড় হয়ে যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে নিউক্লিয়ার যে মেমব্রেনটা সেটা ইররেগুলার থাকে, এমনিতে হয়তো গোল থাকার কথা, কিন্তু কার্সিনোমা বা ম্যালিগন্যান্সির ক্ষেত্রে ইররেগুলার নিউক্লিয়ার মেমব্রেন হয়, ঠিক আছে। এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড হচ্ছে তোমার নিউক্লিয়াসটা যে হাইপার ক্রোম্যাটিক হয়, হ্যাঁ, ক্রোম্যাটিনটা অনেক বেড়ে যায়, হাইপার ক্রোম্যাটিক নিউক্লিয়াস হয়, ঠিক আছে। আর বলো, আর বলো কি, আরেকটা হচ্ছে নিউক্লিওলাই বেশি থাকে, কারণ সেল ডিভিশন র্যাপিড হচ্ছে। নিওপ্লাজমে কি হয়, র্যাপিড সেল ডিভিশন হয়, কারণ ছড়িয়ে যায়, প্রলিফারেট করে, নিউক্লিওলাই বেশি থাকে, মাইটোসিস থাকতে পারে, মাইটোসিস হয়। তো এইগুলো হচ্ছে একটা ম্যালিগন্যান্সির ইন জেনারেল ফিচার্স। এরপরে আমরা আসছি যেটা বললাম, ক্রিব্রিফর্ম ডিসিআইএসটা এইরকম দেখতে হয় ইমেজে। আর দিস ইজ সলিড ডিসিআইএস, দেখেছো তো শীটের মতো, এটা কিন্তু সলিড, সলিড সবসময় শীটের মতো থাকে। আর ক্রিব্রিফর্মটা দেখো ছাকনির মতো। যে কোনো মানে কার্সিনোমার যদি ক্রিব্রিফর্ম হয় তার কিন্তু এইরকম আকারে পাওয়া যাবে। এবার প্যাপিলারি, যেটা একটু আগে বললাম, এই যে গ্রোথ, ফিঙ্গার লাইক প্রজেকশনস, ফাইব্রোভাস্কুলার, এই যে ফাইব্রোভাস্কুলার কোর, ফাইব্রোভাস্কুলার কোর, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ডিসিআইএস। নাও কামিং টু প্যাজেটস ডিজিজ অফ নিপল। প্যাজেটস ডিজিজ যেটা হয়, these are malignant cells or Paget cells. They extend from the DCIS within the ductal system. ডাক্টাল সিস্টেমের মাধ্যমে ম্যালিগন্যান্ট সেলস গুলো ল্যাক্টিফেরাস সাইনাসের থ্রু দিয়ে নিপল স্কিনে যায় উইদাউট ক্রসিং দ্য বেসমেন্ট মেমব্রেন। সো এই ক্ষেত্রে যেটা হয়, tumor cells disrupt the squamous epithelial barrier and there is oozing scaly crust. Palpable mass পাওয়া যায়, তারপরে এটা this is a type of invasive carcinoma. কিন্তু DCIS এর অনেক সময় palpable mass নাও পাওয়া যেতে পারে। So this is an image of Paget's disease of the nipple. Now coming to management, মানে কি করা যাবে যদি কারো ব্রেস্ট কার্সিনোমা ডিটেক্টেড হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাস্টেকটমি ইজ কিউরেটিভ। ম্যাস্টেকটমির পর তখন ডিসিশন হয় যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি, যেটা যে টাইপের কার্সিনোমা সেটার ক্ষেত্রে কোনটা লাগবে। Now coming to lobular carcinoma in situ, this is bilateral in 20 to 40% cases, and young women it occurs, and this is very important in case of lobular carcinoma, that is loss of expression of E-cadherin. Loss of expression of E-cadherin. E-cadherin is a transmembrane protein, cell adhesion protein. সো সেল অ্যাডিশন, যে প্রোটিনটা সেল অ্যাডিশন করে, মানে সেলগুলোকে কাছাকাছি রাখে, সেটা লস হয়ে গেলে সেলসগুলো কিন্তু উইল বি ডিসকোহেসিভ। কোহেশন মানে ক্লোজলি প্লেসড, আর আর যদি লস হয় তাহলে ডিসকোহেসিভ মানে অনেক গ্যাপ থাকবে সেলসগুলোর মধ্যে, ডিসকোহেসিভ। আচ্ছা, লোবিউলার কার্সিনোমার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাতে চাই, ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা, এই যে প্যাটার্নটা ইন্ডিয়ান ফাইল প্যাটার্ন, আগেরটা যেটা দেখালাম দ্যাট ওয়াজ ইন সিটু। আর যদি লোবিউলার কার্সিনোমা ইনভেসিভ হয়, মানে বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে যায়, সেক্ষেত্রে দিস ইজ আ টিপিক্যাল প্যাটার্ন ইন্ডিয়ান ফাইল অ্যাপিয়ারেন্স। মানে আমরা যখন ফাইল অ্যারেঞ্জ করি পরপর করে ফাইলগুলোকে রাখা হয়, তো এই এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, সাগর দেখো এখানে তোমরা, এই যে সেলসগুলো দেখো ফাইলের মতো অ্যারেঞ্জড, এই যে পরপর সেলসগুলো আছে, এইগুলোকে বলে ইন্ডিয়ান ফাইল প্যাটার্ন। সেইটা কিন্তু দ্যাট ইজ আ টিপিক্যাল ফিচার অফ লোবিউলার কার্সিনোমা, ইনভেসিভ টাইপ। ওকে, এবারে যেটা আমি বলছিলাম একটু আগে, কামিং টু ইনভেসিভ কার্সিনোমা। ইনভেসিভ কার্সিনোমাতে প্যালপেবল মাস থাকে, অ্যাক্সিলারি লিম্ফ নোডে মেটাস্টাসিস হয়, that is nipple retraction and formation of PUD orange. This is PUD orange appearance of the skin. Tethering of the skin to the breast by Cooper's ligament.
causes pudorant appearance. Now invasive carcinoma, two most common types are, one is invasive ductal carcinoma and invasive lobular carcinoma. একটু আগে invasive lobular carcinoma টা বলেছি, এবার invasive ductal carcinoma, it occurs in 70 to 80% cases. Gross appearance তো একটা কার্সিনোমা হলে কি হবে, গ্রসলি মাস will be firm to hard, শক্ত হবে, আর irregular border হবে, অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে the border may be well circumscribed, কিন্তু কার্সিনোমার ক্ষেত্রে এটা কিন্তু well circumscribed border হবে না। তো যখন আমরা কাটি, যখন আমরা গ্রসিং করা হয়, যখন দেখা হয়, তখন there will be a grating sound. গ্রেটিং সাউন্ড কারণ ক্যালসিফিকেশনের জন্য, ক্যালসিফিকেশন হয়ে যায় বলে যখন কাটা হয়, সেকশনিং করা হয়, তখন কিন্তু একটা গ্রেটিং সাউন্ড হয়। So these are the types of invasive carcinoma. Tubule formation এর উপর ডিপেন্ড করে whether it will be well differentiated, moderately differentiated or poorly differentiated. এবারে ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে কি, মানে হচ্ছে যে টিউবিউলস গুলো আমরা বুঝতে পারছি যে টিউবিউলস উই ক্যান অ্যাপ্রিশিয়েট দেয়ার আর টিউবিউলস, কিন্তু মডারেটলিতে আমরা দেখতে পারি টিউবিউলস এর প্রপোর্শন গুলো কিন্তু কমে যাচ্ছে, মানে ইন বিটুইন দিস অ্যান্ড দিস। আর পুয়ারলি ডিফারেন্সিয়েটেড শুধুই শিটস অফ সেলস থাকবে, মানে ওখানে দেয়ার উইল নট বি ফর্মেশন অফ এনি টিউবিউলস অর গ্ল্যান্ডস। সো these are the three types: well differentiated, moderately and poorly. সবথেকে খারাপ প্রগনোসিস কার, কোনটা সবথেকে ভালো রেসপন্ড করে আর কোনটা সবথেকে খারাপ, বলো। এই যে এই তিন রকমের কার্সিনোমা, তো কোনটা সবথেকে খারাপ? poorly differentiated. Very good. Poorly differentiated prognosis is worst. Next coming to invasive lobular carcinoma, একটু আগে এটা বলেছি, এই যে loss of expression of E cadherin due to mutation, Indian file appearance, just I have said, and here we can see there is different pattern of metastasis. কোথায় কোথায় metastasis হয়? Peritoneum, retroperitoneum, carcinoma, meningitis, when it affects the leptomeninges, GI tract, ovaries and uterus. A Indian file pattern appearance, and there is also metastasis. Coming to medullary carcinoma. Medullary carcinoma, this occurs in elderly in after 60 years, 60 to 70 years, and well circumscribed mass and more yielding on palpation and cutting. Okay, medulla implies marrow. So there is a solid sheet of cells with vesicular pleomorphic nuclei and frequent mitotic figures. তো যত বেশি কার্সিনোমাটা bad state, there will be mitosis will be increased and necrosis will be there. Remember that frequent mitotic figures and necrotic material is implication of bad prognosis, and this is medullary type is poorly differentiated. So as I said, I was discussing earlier the features of malignant cell. See, high nuclear grade and syncytial pattern, sheet pattern এ যেগুলো, সেই টিউমার গুলো কিন্তু has a bad prognosis. Now next is mucinous or colloid carcinoma. This also occurs in older women, and the tumor is soft and rubbery with pale grey blue like gelatin-like consistency, and the borders are more or less circumscribed. On histopathology, you can see, দেখতে পাচ্ছ এখানে এই যে মিউসিনাস মানে মিউসিন থাকবে। এবারে these are the legs of mucin. তো এটা ডেসক্রিপশনটা হচ্ছে clusters, cells are arranged in clusters within large legs of mucin. এই যে pinkish যে মেটেরিয়ালটা, that is mucin, আর তার মধ্যে এই clusters and islands of cell in large legs of mucin. So this is well to moderately differentiated.
prognosis is slightly better than others and ER positive. Coming to tubular carcinoma, tubular means as the name implies, there will be well-formed tubules and myoepithelial cell layer, and tumor cells are in direct contact with the stroma. এই যে স্ট্রোমাটা দেখতে পাচ্ছি তার সঙ্গে এই টিউবুলার সেলস গুলো ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে। সো 95% আর ER পজিটিভ অ্যান্ড HER2 নেগেটিভ। যখনই কোনো ব্রেস্ট কার্সিনোমা আসে তার একটা প্যানেল করা হয় ER, PR, HER2, তার উপরে কিন্তু ট্রিটমেন্টটা নির্ভর করে। হ্যাঁ, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট কার্সিনোমা আছে, নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, যেখানে সবকটাই নেগেটিভ আসে। সো দিস ইজ ওয়েল ডিফারেন্সিয়েটেড, এই টিউবুলস গুলো ভালো ফর্ম অ্যান্ড এক্সিলেন্ট প্রগনোসিস। Invasive papillary micropapillary carcinoma, it is most commonly seen in DCIS, and in case of invasive papillary, it is the prognosis is favorable. আর মাইক্রোপ্যাপিলারি ইনভেসিভের ক্ষেত্রে প্রগনোসিস ইজ পুয়ার। কামিং টু ইনফ্ল্যামেটরি কার্সিনোমা, ইনফ্ল্যামেটরি মানে কি? দ্যাট দ্য টিউমার ইজ swollen and erythematous breast, extensive invasion and obstruction of lymphatics by tumor cells. তো যেটা দেখতে পাচ্ছি, সি দ্য স্কিন, ইট ইজ reddened, swollen and warm. ইনফ্লামেশনের যে ফিচার্স সেগুলো তো থাকবেই। পিউডি অরেঞ্জ ফর্মেশন, ইনভার্টেড নিপল, দিস ইজ ইনফ্ল্যামেটরি ব্রেস্ট কার্সিনোমা অ্যাপিয়ারেন্স। মেটাপ্লাস্টিক কার্সিনোমা, ইট ইজ ER, PR, HER2 triple negative. Prognosis is very poor and it is very rare also, this metaplastic type. So coming to the major prognostic factors, strongest predictors of a bad prognosis, invasive is bad, distant metastasis অনেক দূরে ছড়িয়ে গেছে, that is a bad prognosis, lymph node metastasis, tumor size যত বড় টিউমার, prognosis is bad, locally advanced disease and inflammatory carcinoma also has a bad prognosis. Coming to stromal tumors, stromal tumors দু রকমের, একটা ইন্ট্রালোবিউলার মানে লোবিউলের ভেতরে, আর একটা হচ্ছে ইন্টার, ইন্টার মানে দুটো লোবিউলের মাঝামাঝি যে স্ট্রোমাটা সেখানে হয়। তো ইন্ট্রালোবিউলার মানে লোবিউলের ভেতরে যেটা হয় সেটা হচ্ছে ফাইব্রোঅ্যাডিনোমা আর ফিলয়েড টিউমার, আর ইন্টারলোবিউলার যে স্ট্রোমা সেটা হচ্ছে লাইপোমাস, অ্যাঞ্জিওসার্কোমাস, সুডো অ্যাঞ্জিওম্যাটাস স্ট্রোমাল হাইপারপ্লেসিয়া, fibrous tumor, myofibroblastoma. So in this image you can see it is clearly defined. See, this is a lobule and the terminal duct and lobular unit means this portion and lobular stroma. So here what are the lesions which occur? It is clearly highlighted. And in the nipple areolar region, it is also highlighted that there will be duct ectasia, recurrent subareolar abscess, solitary ductal papilloma and Paget's disease. Are interlobular means between two lobules we will find lipoma, sarcoma, fibrous tumor. So this is a very good image. Next is intralobular stroma. Fibroadenoma is very important. It is most common benign tumor in young females. So there is a palpable mass and the stroma, it is densely hyalinized and presence of popcorn calcifications are there. Large calcification, large popcorn calcifications are there. So grossly, fibroadenoma is very important. Grossly, there will be spherical, sharply circumscribed, rubbery, grayish, white, freely movable nodules. That means the mass is freely movable and rubbery, circumscribed mass. Less than 1 centimeter hoy, আর যদি বড় হয় তাহলে more than 1 centimeter. So here is the histopathological image. Here you can see the slit-like spaces. This contains slit-like spaces, মানে যে টিউমারটা যেটা যখন গ্রসের সময় দেখা যায়
টিউমারের মধ্যে ছোট ছোট স্লিটস আছে, গ্রসলি আমরা দেখতে পাই। আর এই যে যে ইমেজটা, হিস্টোলজিক্যাল ইমেজ, হিয়ার ইউ ক্যান সি দ্য এপিথেলিয়াম ইজ সারাউন্ডেড বাই স্ট্রোমা, চারিদিকে স্ট্রোমা আছে, এপিথেলিয়াল সেলসের পাশে বাইরে পুরো স্ট্রোমা আছে, and there will be calcifications, epithelial calcifications, popcorn calcifications. These are of two types, intracanalicular and pericanalicular. Phylloids tumor, phylloids মানে কি? Leaf, phylloids মানে leaf like, see the pattern, it is a leaf like pattern, এই জন্যই নাম হচ্ছে phylloids. See on histopathology also, see the arrangement of the cells. This is a very huge tumor, phylloids tumor is very huge. On histopathology we can see greater cellularity, numerous types of cells. Mitotic rate is also increased, nuclear pleomorphism, stromal overgrowth, stroma is excessively abundant, stroma is abundant and excessive, and infiltrative borders. So majority it is a low grade lesion. It is excised, mastectomy kora hoy in phylloids tumor. Now coming to the gynecomastia, as I said in earlier also. So gynecomastia means enlargement of male breast. It occurs due to imbalance between estrogen and androgen. সেটার imbalance হলে তখন gynecomastia হয়. Also it occurs in some diseases like cirrhosis of liver, then Klinefelter syndrome, and intake of drugs. There is also occurrence of gynecomastia. So in morphology we can see there is increase in dense collagenous connective tissue with marked micropapillary epithelial hyperplasia of the duct lining. That means ekhane epithelial hyperplasia of duct, that is important. And but lobule formation is very rare. See, you can see the image, there is epithelial proliferation of the ducts.